हाई स्टूडेंट स्टाडी साइंस बाय शुभंकर चैनल तुम्हारे स्वागत। शुभंकर मंडल शुरू कर तुम्हारे पी ब्लक केमिस्ट्री पी ब्लक एलिमेंटर ग्रुप 13 अर्थात ग्रुप 13 पी ब्लकर जो कोश्चन आंसर এর আগে এক প্রথম পার্টে 25টা কোশ্চেন आंसर পড়ানো হয়েছে। আজ পরবর্তী কোশ্চেন आंसर শুরু হবে। যারা আমার চ্যানেলে নতুন তাদের হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং সবাইকে বলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সবাই শেয়ার করে দিও। দেখো আজকের প্রথম কোশ্চেন 26 কি বলেছে যে GaAlCl4 সংকেত সম্পন্ন যৌগটির ক্ষেত্রে কোন বিবৃতি সঠিক। তো কি সংকেত বলেছে GaAlCl4 এই সংকেত কোনটি সঠিক। অপশান এ GaAlCl4 Al ও Ga উভয়ের সঙ্গে Cl বন্ধন গঠন করে। অপশান বি GaAlCl4 GaCl এর সঙ্গে সংযুক্ত থাকে। অপশান সি Al অপেক্ষা Ga এর অধিক তড়িৎ ঋণাত্মক এবং Ga লবণটির ক্যাটায়ন অংশে উপস্থিত থাকে। GaAlCl4 Ga এর জারণ স্তর +3। তো এখানে যে গ্যালিয়াম অ্যালুমিনিয়াম Cl4 দেওয়া আছে, এটা যদি আমরা ভাঙি, এটা ভাঙলে কি তৈরি হতে পারে, তো এটা হবে Ga+ আয়ন, Ga+ এবং AlCl4- আয়ন তৈরি হবে। এটাকে আমরা যদি বিশ্লিষ্ট করে আয়নে বিশ্লিষ্ট করে এই ধরনের আয়ন তৈরি হবে, ক্যাটায়ন তৈরি হবে Ga+ এবং অ্যানায়ন হবে AlCl4-। অর্থাৎ এখান থেকে আমরা যে অপশানগুলো দিয়েছে, অপশান থেকে আমরা দেখলেই বুঝতে পারছি কোনটা ঠিক হবে না। অপশান নিয়ে দেখো বলেছে AlCl4 Al এবং Ga উভয়ের সঙ্গে Cl বন্ধন থাকে। বলছে Cl বন্ধন শুধু থাকে Al এর সাথে, তো এটা কি এই অপশান কি? এই অপশান ভুল, কারণ Cl শুধুমাত্র Al এর সাথে যুক্ত থাকে। অপশান বি GaAlCl4 Ga Cl এর সঙ্গে সংযুক্ত থাকে, এটাও ভুল। অপশান সি কি বলেছে যে Al অপেক্ষা Ga অধিক তড়িৎ ঋণাত্মক এবং Ga লবণটির ক্যাটায়ন অংশে উপস্থিত থাকে, তো এটা হচ্ছে ঠিক। অপশান সি হচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট কোশ্চেন নম্বর 27 নম্বর কোশ্চেনে কি বলেছে যে গ্যালিয়াম ফসফাইডস সমূহ ইন্ডিয়াম ফসফাইডস এবং গ্যালিয়াম আর্সেনাইডস এবং 4 নম্বর ইন্ডিয়াম আর্সেনাইড সমূহ এবং 4 ধরনের যৌগ বলেছে। 1 নম্বরে কি বলেছে গ্যালিয়াম সালফাইডস, 2 নম্বর বলেছে ইন্ডিয়াম সালফাইডস, তৃতীয় বলেছে গ্যালিয়াম আর্সেনাইড এবং ইন্ডিয়াম আর্সেনাইড প্রদত্তগুলির মধ্যে কোন রূপান্তরকারী পদার্থ এবং আলোক নিঃসরণকারী ডায়োড হিসেবে ব্যবহৃত হয়। তো এর মধ্যে কোনগুলি আলোক নিঃসরণকারী ডায়োড এবং রূপান্তরকারী পদার্থ ব্যবহার করা হয়, এগুলো সবগুলো ব্যবহার করা যায়, এগুলো সবগুলো ব্যবহার করা হয়, তাই উত্তর আমাদের অপশান এ হবে আমাদের অ্যান্সার। মানে সবগুলোই ডায়োড রূপে এবং রূপান্তরকারী পদার্থ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 28 নম্বর প্রশ্ন কি বলেছে যে প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়। এখানে 4টি বক্তব্য দেওয়া আছে, দিয়ে বলছে কোনটি সঠিক নয়। অপশান এ কি বলেছে দেখো, বলেছে বোরন বি+ আয়ন উৎপন্ন করে না, তো বোরন বি+ আয়ন উৎপন্ন করে না। অপশান বি বলেছে বোরন নিষ্ক্রিয় জোর প্রভাব দেখায়। অপশান সি বলেছে Al4Cl3 এর আদ্র বিশ্লেষণে মিথেন গ্যাস উৎপন্ন হয়। এবং ডি এ কি বলেছে বোরন নাইট্রাইডের আদ্র বিশ্লেষণে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। এখানে বলেছে কোনটি সঠিক নয়, ভালোভাবে দেখো কোনটি সঠিক নয় বলেছে, নয়। তো অপশান এ কি বলেছে বোরন বি+ আয়ন উৎপন্ন করে না, এটা তো সঠিক, বোরন বি+ আয়ন তৈরি করে না। অপশান বিতে কি আছে, অপশান বিতে আছে দেখো বোরন নিষ্ক্রিয় প্রভাব দেখাই বলেছে। বোরন কি নিষ্ক্রিয় প্রভাব দেখায়? বোরন দেখায় না, নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব দেখায় কারা? গ্যালিয়াম থেকে শুরু করে গ্যালিয়াম সামান্য অল্প অল্প দেখায়, ইন্ডিয়াম দেখায় কিছুটা, আর থ্যালিয়াম সব থেকে বেশি মাত্রায় নিষ্ক্রিয় ইলেকট্রন জোর দেখায়, সেজন্য থ্যালিয়ামের জারণ সংখ্যা +3 না হয়ে +1 হয়। তাই বোরন তো দেখায় না, এটা ভুল। উত্তর হবে আমাদের এটা হবে অপশান বি অ্যান্সার হবে। এবং 3 নম্বরে যেটা বলেছে দেখে নাও Al4C3 এর যদি আদ্র বিশ্লেষণ করা হয়, H2 দেওয়া হয়, তৈরি হবে কি AlOSO3 এবং মিথেন CH4। যেহেতু এটা অ্যালুমিনিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণে মিথেন গ্যাস উৎপন্ন হয়, তাই অ্যালুমিনিয়াম কার্বাইডকে আরেকটা নাম কি এর, একটা নাম হচ্ছে মিথানাইড, এর আরেকটা নাম কি মিথানাইড। নেক্সট ডিতে বলেছে দেখো বোরন নাইট্রাইড অর্থাৎ Bn-কে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তো কি উৎপন্ন হবে H3BO3 বোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া উৎপন্ন হবে, এটাও কি ঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন খুবই ভালো ইম্পর্টেন্ট কোশ্চেনটা বারবার প্রশ্ন এটাই দিচ্ছে ঘুরে ঘুরে। বলছে বোরন টাইহাইড্রাইডগুলির লুইস অ্যাসিডিটির সঠিক ক্রমটি লেখো।
কাদের? বোরন ট্রাইহ্যালাইডগুলির লুইস অ্যাসিডিটির সঠিক ক্রম। তবে বোরনের ট্রাইহ্যালাইড মানে কোনটা কোনটা? BF3, BCl3, BBr3 এবং BI3, এগুলো হচ্ছে বোরনের কি ট্রাইহ্যালাইড BI3। এবার সেটা লুইস অ্যাসিডিটি ক্রম লিখতে বলেছে। এবার লুইস অ্যাসিডিটি জানতে হলে আমাদের এদের গঠন ব্যাখ্যা অনেক কিছুই জানতে হবে। দেখো কি করে এদের ব্যাখ্যা করা যায় লুইস অ্যাসিডিটির ক্রম। এদের আমরা গঠন দেখি, সবগুলো sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য এদের কি হয়? সমতলীয় ত্রিকোণীয় সমতলীয় আকৃতি সবার হবে। সবার আকৃতি কি হবে? ত্রিকোণীয় সমতলীয়। এর প্রত্যেকটা যৌগ, প্রত্যেকটা ট্রাইহ্যালাইডের বোরন সেন্ট্রাল মেটাল বোরনের কি আছে? ইলেকট্রন অষ্টক ঘাটতি রয়েছে, অর্থাৎ অষ্টক পূরণ হয়নি। প্রত্যেকটা 6 ইলেকট্রন সিস্টেম, তাই প্রত্যেকটা কি বোরন ট্রাইহ্যালাইডের প্রত্যেকটা কি চাই? প্রত্যেকটা বাইরে থেকে লোন পেয়ার নিতে চাই, লোন পেয়ার নিয়ে নিজেদের অষ্টক পূরণ করতে চাই। প্রত্যেকটা ভি বাইরে থেকে ইলেকট্রন জোড় নিয়ে তাদের অষ্টক পূরণ করতে চাই। যেহেতু বাইরে থেকে কেউ যদি ইলেকট্রন জোড় গ্রহণ করে, তাদের আমরা কী রূপে জানি? তাদের বলা হয় লুইস অ্যাসিড। তাদের কি বলা হয়? লুইসের সূত্র অনুসারে তাকে বলা হয়, লুইসের নিয়ম অনুসারে, অ্যাসিডের সংজ্ঞা অনুসারে তাকে বলা হয় লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কাদের বলে? যারা লোন পেয়ার গ্রহণ করে তাদেরকে বলে লুইস অ্যাসিড। এই যে বোরনের ট্রাইহ্যালাইড তিনটে, প্রত্যেকের যেহেতু বোরনের কি কম আছে, মানে শর্ট ইলেকট্রন সিস্টেম, তাই প্রত্যেকেই চাই কি লোন পেয়ার নিয়ে তাদের অষ্টক পূরণ করতে, তাই প্রত্যেকটা অ্যাসিড রূপে কাজ করে। এর এই প্রত্যেকটা অ্যাসিডের অ্যাসিডিটি কার বেশি কার কম সেটা কিসের উপর নির্ভর করবে না? দেখতে হবে কার মানে কোন বিয়ের, এই চারটে বিয়ের মধ্যে মানে চারটে যৌগের বোরনের মধ্যে কোন বোরনের ইলেকট্রন গ্রহণের প্রবণতা সব থেকে বেশি। ইলেকট্রন গ্রহণের প্রবণতা সব থেকে বেশি কার মধ্যে হবে? দেখা যায় যে এইগুলোর মধ্যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা সব থেকে বেশি হয় BI3 এর মধ্যে। কিন্তু তোমাদের নর্মাল দেখে যেটা আমাদের সকলের মনে হয় যে এফ এর ইলেকট্রনটি বেশি, তাই ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, ফলে বি এর ইলেকট্রন ঘনত্ব আরও কমে যাবে। মানে ইলেকট্রন চাহিদা আরও বেড়ে যাবে, অর্থাৎ বেশি পরিমাণে ইলেকট্রন নিতে চাইবে। তাই BF3 কি লুইস অ্যাসিড বেশি হবে বলে মনে হবে, কিন্তু বাস্তবে সেটা হয় না। এটা হয় কি BF3 বি এর 2p কি থাকে? ফাঁকা থাকে। কোনটা? 2p কক্ষ ফাঁকা থাকে। আর এফে কি থাকে? এফে দেখো লোন পেয়ার থাকে, 3 জোড়া লোন পেয়ার থাকে। সেই লোন পেয়ার কোথায় থাকে? লোন পেয়ার থাকে 2pতে। তবে বি এর 2p ফাঁকা আর এর 2p কি ভর্তি। একটা ফাঁকা এবং একটু ভর্তি হওয়ার জন্য এদের কি করে? এরা ব্যাক বন্ডিং করে, বিয়ের সাথে কি করে? ব্যাক বন্ডিং করে পাই বন্ডিং তৈরি করে। তো এখানে কি তৈরি করে? এখানে হয় পিপাই ব্যাক বন্ডিং ঘটে। এখানে ঘটে কি? পিপাই ব্যাক বন্ডিং ঘটে। আর প্রত্যেকটা ক্ষেত্রে এরকম তো হবে। এখানেও তো কি 2p আছে, এর 3p ফাঁকা, এর 3p পূর্ণ, এর 2p ফাঁকা। তার জন্য কি হবে? এখানেও ব্যাক বন্ডিং ঘটবে, এটাও কি পিপাই ব্যাক বন্ডিং, মানে প্রত্যেকটার ক্ষেত্রে পিপাই ব্যাক বন্ডিং দেখা যাবে। এবার দেখতে হবে আমাদের কোন পিপাই ব্যাক বন্ডিং সব থেকে ভালো হয়। যে পিপাই ব্যাক বন্ডিং ভালো হবে, তবে সেই বোরনের ইলেকট্রনের ঘাটতি অনেকটাই কমে যাবে। অর্থাৎ সেই বোরন পরমাণুটা বাইরে থেকে লোন পেয়ার নিতে চাইবে না, অর্থাৎ তার লুইস অ্যাসিডিটি কম হবে। তো এখানে যে ব্যাক বন্ডিংটা ঘটে সেটা 2p ব্যাক বন্ডিং ঘটে, অর্থাৎ 2p অরবিটালের মধ্যে ব্যাক বন্ডিং ঘটে। এখানে ঘটে কি 2p 3p ব্যাক বন্ডিং ঘটে। এখানে ঘটে 2pর সাথে 4p ব্যাক বন্ডিং ঘটে, আর এখানে ঘটে 2pর সাথে 5p ব্যাক বন্ডিং। এর আমাদের দেখা যায় কি, আমাদের যেহেতু আয়োডিনের 5pতে অরবিটাল 5pতে লোন পেয়ার থাকে, তাই আয়োডিনের ক্ষেত্রে মানে BI3 ক্ষেত্রে বোরনের 2pর সাথে আয়ের 5p এর মধ্যে ব্যাক বন্ডিং ঘটে। এবার দেখা যায় আমাদের যে ব্যাক বন্ডিংয়ের স্টেবিলিটি সব থেকে ভালো হয় কার মধ্যে? 2p ব্যাক বন্ডিং সব থেকে ভালো হয়। এটা হচ্ছে ব্যাক বন্ডিং অর্ডার। ব্যাক বন্ডিং কখন হবে? তখন দেখবে কারো কাছে লোন পেয়ার থাকবে বা কারো যদি ফাঁকা পি অথবা ডি থাকে। পি থাকলেও ব্যাক বন্ডিং হয়, ফাঁকা ডিও ব্যাক বন্ডিং ঘটে। এখানে ঘটছে আমাদের পিপাই ব্যাক বন্ডিং ঘটে, অর্থাৎ পাই অরবিটাল মানে ওর পায়ে পি এর সাথে এর পায়ের ওর পি এর সাথে এর পি এর ব্যাক বন্ডিং ঘটে, পাই বন্ধন তৈরি করে, সেটা আমাদের পিপাই ব্যাক বন্ডিং এটা বলা হয়। এটাকে আমাদের পিপাই ব্যাক বন্ডিং বলা হয়। তো আমাদের জানি কি 2p ব্যাক বন্ডিং 2p 3p ব্যাক বন্ডিং থেকে ভালো হয়। তার থেকে কম কথা হয় 2p 4p, আর তার থেকে কম হয় 2p 5p, অর্থাৎ 2p 5pর মধ্যে ব্যাক বন্ডিং সব থেকে কম হয় এবং 2p ব্যাক বন্ডিং সব থেকে ভালো হয়। তো যেহেতু 2p ব্যাক বন্ডিং কোথায় ঘটে? 2pর মধ্যে ব্যাক বন্ডিং ঘটে BF3 ভেতরে, তাই BF3-র মধ্যে কি হয়? BF3 BF এর মধ্যে ব্যাক বন্ডিং অর্থাৎ পাই বন্ধন তৈরি হওয়ার ফলে
সেন্ট্রাল মেটাল বি এর ইলেকট্রনের ঘনত্ব অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ এর যে ইলেকট্রনের ঘাটতি ছিল এই ঘাটতির চাহিদা অনেকটাই মিটে যায়, ফলে BF3 বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। কিন্তু Bi3 ক্ষেত্রে দেখা যায় কি যে এখানে ব্যাক বন্ডিং খুব খারাপ ঘটে, মানে খুব কম ঘটে বা খুব ভালো ঘটে না, খুব ভালো না ঘটার জন্য Bi3 বাইরে থেকে লোন পেয়ার খুব সহজেই গ্রহণ করতে পারে। তাই সহজেই গ্রহণ করার জন্য Bi3 লুইস অ্যাসিডিটি কি হয়, লুইস অ্যাসিডিটি বেশি হয়, লুইস অ্যাসিডিটি বেশি। তাই লুইস অ্যাসিডিটি ক্রম কি আসবে, Bi3 সব থেকে বেশি হবে লুইস অ্যাসিডিটি, এটা হচ্ছে লুইস অ্যাসিডিটির ক্রম, এর ক্রম। দ্য Bi3 লুইসের সব থেকে বেশি, তারপরে কার হয় Br3 এর মধ্যে, তারপরে কার মধ্যে লুইস অ্যাসিড হয় BCl3, আর সব থেকে কম লুইস অ্যাসিড কোনটা, BF3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত এরপরে কোশ্চেন নম্বর 30। 30 নম্বর কোশ্চেন কি বলছে, BH3 ডাইমার গঠন করে কিন্তু BCl3 ডাইমার গঠন করে না। BH3 ডাইমার গঠন করে কিন্তু BCl3 ডাইমার গঠন করে না, তার কারণ কি? কারণ 1 নম্বর কারণে দেখো বলেছে কত, ক্লোরিন পরমাণু হাইড্রোজেন তুলনায় বেশি তড়িৎ-ঋণাত্মক। হ্যাঁ, ক্লোরিন পরমাণু হাইড্রোজেন তুলনায় বেশি তড়িৎ-ঋণাত্মক, কিন্তু সেই কারণে যে ডাইমার গঠন হবে ঘটনা সেটা নির্ভর করে না। 2 নম্বর অপশানে কি বলেছে, BCl3 তে পি ব্যাক বন্ডিং দেখা যায় কিন্তু BH3 তে এরকম ব্যাক বন্ডিং দেখা যায় না, কিন্তু ডাইমার গঠনের সাথে এই ব্যাক বন্ডিংয়ের সেরকমভাবে কোনো ডিরেক্টলি রিলেশন নেই। 3 নম্বর পয়েন্টটা দেখো কী বলে ভালো করে, বলেছে যে বড় আকারের Cl পরমাণুগুলো যদি BCl3 এর মধ্যে কী করতে চাই, ডাইমার ঘটতে চাই, BCl3 ডাইমার যদি ঘটতে চাই, মানে আমরা BH3 ডাইমার কী করে দেখাই, আমরা BH3 এই যে BH এর সাথে পাশে থাকা কোনো একটা BH3 কী করে, এই B এর সাথে এর একটা ইন্টারাকশন হয় এবং এই B এর সাথে এই একটা ইন্টারাকশন হয়, হয়ে কী করে একটা ডাইমার আকৃতি চলে আসে এটা। কিন্তু এটা যখন BCl3 নিয়ে আমরা দেখব, BCl3 নিয়ে যখন দেখব, BCl আর এই BCl3 এই যে Cl এবং এই B এর মধ্যে এই ব্যাক বন্ডিংটা ঘটবে না, মানে এই বন্ধনটা ঘটবে না। কারণ কি, কারণ B এর আকার খুব ছোট কিন্তু Cl এর আকার অনেক বড়। Cl এর আকার দুটো Cl এর আকার অত বড় বড় হওয়ার জন্য এই যে ব্যাক বন্ডিং ঘটার জন্য যে জায়গা করে থাকে, মানে BCl3 যৌগের ভিতরে যে পরিমাণ জায়গা থাকে সেই জায়গার এই ক্যাভিটির মধ্যে, এই এরিয়ার মধ্যে দুটো Cl পরমাণু ফিট হতে পারে না, দুটো Cl পরমাণু আসতে পারে না, সুতরাং এটি ব্যাক বন্ডিং ঘটে না। তাই উত্তরের সমাধান কোনটা, উত্তরের অপশন সি আমাদের সঠিক অ্যান্সার বলেছে দুটো বড় আকারের Cl পরমাণুগুলো ছোট পরমাণুগুলোর মধ্যে ঢুকে যেতে পারে না, কিন্তু ছোট H পরমাণুগুলো সহজেই যেতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 31। 31 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 31 নম্বর প্রশ্ন বলছে বোরনের কোন যৌগটি সিগমা বন্ধন গঠনের সঙ্গে সঙ্গে পাই বন্ধনও গঠন করে। বোরনের কোন পরমাণুটা সিগমা বন্ধন এবং পাই বন্ধন একই সাথে গঠন করে, একটু আগে বললাম যে BF3 যৌগের ভিতরে, BF3 যৌগের মধ্যে কী হয়, BF3 এফে কী থাকে, লোন পেয়ার থাকে। এটা কোথায়, এটা 2p-তে লোন পেয়ার আছে, আর এর 2p কি আছে, বোরনের 2p আছে ফাঁকা, বোরনের 2p কি আছে, একটা 2p ফাঁকা আছে। তো এই একটা 2p ফাঁকা থাকার জন্য এই লোন পেয়ার এই বোরনের সাথে কি হয়, ইন্টারাকশন করে F ডবল বন্ড F এই ধরনের দ্বিবন্ধন চরিত্র গঠন করে। সিগমা বন্ধন এবং দ্বিবন্ধন সিগমা পাই দুই ধরনের বন্ধন তৈরি করে, সেজন্য বলা যায় যে BF3 যৌগের মধ্যে সিগমা এবং পাই উভয় প্রকারের বন্ধন দেখা যায়। নেক্সট কোশ্চেন নম্বর 32। প্রথম কোশ্চেন নেক্সট হচ্ছে 32 কি বলেছে যে নিচের কোন বিক্রিয়াটিতে বোরন বিজারক দ্রব্য হিসেবে কাজ করে না, নিচের কোন বিক্রিয়াটিতে বোরন বিজারক দ্রব্য হিসেবে কাজ করে না। তো বিজারক দ্রব্য হিসেবে কাজ করে না কোন বিক্রিয়াটিতে হবে না, বোরন B+Mg যখন হবে, বোরন যখন ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করবে তখন সেটা বিজারকে কাজ করবে না। এর কারণ দেখো, কারণ হিসেবে আমরা বলতে পারি যে অন্যদিকে যে অপশানগুলো আছে, বোরন কার সাথে যুক্ত হচ্ছে, বোরন সবগুলো P ব্লক এলিমেন্টের সাথে যুক্ত হচ্ছে, বোরন কার সাথে যুক্ত হচ্ছে, P ব্লক এলিমেন্টের সাথে যুক্ত হচ্ছে। বোরন কি, বোরন হচ্ছে S ব্লক, S ব্লক মানে কি, ধাতু, S ব্লক মানে ধাতু। আর P ব্লকে এখানে কি আছে, প্রথমে আছে CO2 কার্বন হচ্ছে Pa, ওখানে SiO2 হচ্ছে P ব্লক, দুটোই P ব্লকের, ওখানে HNO3 নাইট্রোজেন এবং হাইড্রোজেন অক্সিজেন দুটোই P ব্লক এলিমেন্ট। তাই যখন বোরন ধাতু P ব্লক অর্থাৎ অধাতুর সাথে যুক্ত হবে তখন কী করবে, এই ইলেকট্রন একে দিয়ে দেবে, ইলেকট্রন কাকে দেবে, P ব্লক এলিমেন্টকে দেবে, অর্থাৎ এটি কীরূপে কাজ করবে, বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে। কিন্তু যখন বোরন ম্যাগনেসিয়াম আর Mgর সাথে যুক্ত হবে, বোরন যখন Mgর সাথে বিক্রিয়া করবে তখন বোরন ম্যাগনেসিয়ামকে ইলেকট্রন দিতে পারবে না, অর্থাৎ বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে না। তো এই বিক্রিয়া হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত, 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর হলো নেক্সট কোশ্চেন নম্বর 33।
33 কি বলছে, অজৈব গ্রাফাইট রূপে কোনটি ব্যবহার উপযুক্ত। 33 নম্বর কোশ্চেন বলেছে অজৈব গ্রাফাইট রূপে কোনটি পরিচিতি লাভ করে। অজৈব গ্রাফাইট রূপে আমাদের দেখা যায় যে অপশন সি, যেটা দেখো BN বোরন নাইট্রাইট। বোরন নাইট্রাইট কি অজৈব গ্রাফাইট হিসাবে আচরণ করে। বোরন নাইট্রাইট কি করে, অজৈব গ্রাফাইট হিসাবে আচরণ করে। এখানে বোরন নাইট্রাইট কীভাবে অজৈব গ্রাফাইট হিসেবে কাজ করে, তোমরা যদি বোরন নাইট্রাইটের গঠন দেখো, গঠন দেখলে বুঝতে পারবে যে বোরন নাইট্রাইট যে অজৈব গ্রাফাইটে কাজ করে। বোরন নাইট্রাইট হচ্ছে একটি পিচ্ছিল কঠিন জিনিস, কঠিন পদার্থ। একটি বোরন এবং একটি নাইট্রোজেন পরমাণুর যোজ্যত ইলেকট্রনের সংখ্যা 2টি কার্বন পরমাণু সমান, সুতরাং এর গঠনাকৃতি গ্রাফাইটের মতো হয়। মানে কি বললো, একটি নাইট্রোজেন পরমাণুর, একটি বোরন এবং একটি নাইট্রোজেন পরমাণুর, বোরন এবং নাইট্রোজেন, বোরন নাইট্রাইট মানে BN হচ্ছে তো বোরন নাইট্রাইটের বি এবং এন এর মিলিত যে আসছে আমাদের যোজ্যত ইলেকট্রন আসছে, সেটি 2টি কার্বন পরমাণু সমান। কারণ বি এর কটা যোজক ইলেকট্রন, বি এর যোজক ইলেকট্রন হচ্ছে 3টে, আর এর যোজক ইলেকট্রন 5টা, তার টোটাল 8টা হচ্ছে। আর একটা সি এর হচ্ছে 4টে যোজক ইলেকট্রন থাকে, তাই দুটো সি এর সাথে সমান হয়। সেজন্য কি বলছে যে বোরন একটি সরভুজ আকৃতি অর্থাৎ গ্রাফাইটের মতো গঠনাঙ্ক পাওয়া যায়। এটি সরভুজ আকৃতি বলয়ের স্তর বর্তমান থাকায় সেখানে বি এবং এন পরমাণু ক্রমান্বয়ে অবস্থান করে এবং গ্রাফাইটের মতো এই স্তরগুলি একটি অপরের সঙ্গে সজ্জিত থাকে। গ্রাফাইটের সঙ্গে গঠনাকৃতি ভিন্ন থাকার জন্য একে অজৈব গ্রাফাইট বলা হয়। মিল থাকার জন্য একে অজৈব গ্রাফাইট বলা হয়। তোমরা স্ট্রাকচারটা দেখে নেবে এটা। নেক্সট কোশ্চেন নম্বর কত, কোশ্চেন নম্বর 34। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্নে কি বলেছে যে বোরনের সঙ্গে উচ্চ উষ্ণতায় কার্বনের বিক্রিয়া কি উৎপন্ন হয়। বোরনের সঙ্গে উচ্চ উষ্ণতায় কার বিক্রিয়া বলেছে, কার্বনের বিক্রিয়া। তো বোরনের সাথে কার্বনের বিক্রিয়া কি হয়। বোরনের সাথে উচ্চ উষ্ণতায় কার্বনের বিক্রিয়া হয়, কার্বনের বিক্রিয়া উৎপন্ন হয় কি, বোরন কার্বাইড উৎপন্ন হয়। বোরনের সাথে, তবে বোরন 4B যোগ C, বোরনের সাথে অতি উচ্চ উষ্ণতায় কার্বনের বিক্রিয়ায় তো উৎপন্ন হয় কি, উৎপন্ন হচ্ছে B4C উৎপন্ন হয়, যেটা আমাদের কঠিনতম পদার্থ। এটা হচ্ছে কি কঠিনতম পদার্থ। এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বিক্রিয়া করে, অনেক বৈদ্যুতিক চুল্লিতে প্রায় 2700 ডিগ্রি সেন্টিগ্রেড 2700 কেলভিন উষ্ণতা বিক্রিয়া হয়। দিয়ে কি করে, বোরন কার্বনের সাথে যুক্ত হয়ে কি যৌগ তৈরি করে, বোরন কার্বাইড তৈরি করে। নেক্সট কোশ্চেন নম্বর 35। নেক্সট কত নম্বর কোশ্চেন নম্বর 35 কি বলেছে দেখো। 35 নম্বর কোশ্চেন হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে সেন্ট্রাল রড কন্ট্রোল রড হিসেবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল রড প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়। কন্ট্রোল হিসেবে বোরন ব্যবহার করা হয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল রড হিসেবে বোরন ব্যবহার করা হয়। তোমরা এদের বইয়ে যে তোমাদের ব্যবহারগুলো আছে একবার দেখে নিও এগুলো। নেক্সট কোশ্চেন নম্বর 35 নম্বর কোশ্চেনে বলেছে কি, বলেছে যে 35 নম্বর কোশ্চেনে বলেছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, এটা গেল 35 নম্বর গেল নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নেক্সট কোশ্চেন নম্বর 36 কি বলেছে যে CaB4O11 এবং 2Na2CO3 বিক্রিয়া করে কি তৈরি করে, X যোগ 2CaCO3 যোগ 2NaBO2, মানে কার বিক্রিয়া বলছে, Ca2B6O11 যোগ O11 যোগ Na2CO3 বিক্রিয়া করে কি তৈরি করে, X যোগ 2CaCO3 যোগ 2NaBO2 এই তৈরি করলো তো। 2NaBO2 বলছে এই এক্সটা কি, হচ্ছে দেখো এখানে ANAটা এখানে ঢুকেছে, এই যোগটা হচ্ছে Na2B4O7, এটা হচ্ছে Na2B4O7, এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর কত, 37 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বোরাক্সকে 37 নম্বর কোশ্চেনে বলেছে যে বোরাক্সের সংকেত দেওয়া আছে, এর প্রকৃত আণবিক সংকেত কোনটা হবে। এই বোরাক্সের যে সংকেত, অর্থাৎ বোরাক্সের সংকেত কি, বোরাক্সের সংকেত দেখো দেওয়া আছে যে Na2B4O7.10H2O, এর প্রকৃত গঠন সংকেত কোনটা, এর প্রকৃত গঠন সংকেত হচ্ছে Na2B4O5OH4.8H2, এটা হচ্ছে বোরাক্সের প্রকৃত সংকেত। অপশান কোনটা ফলো করছে, অপশান হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর কত, কোশ্চেন নম্বর 38 নম্বর প্রশ্ন। নেক্সট 38 নম্বর কোশ্চেনে দেওয়া আছে দেখো, ওই যে টিঙ্কাল বা সোহাগা কোনটা। টিঙ্কাল বা সোহাগা, আমরা বোরাক্সকে চিনি, বোরাক্সকে আমরা জানি কি টিঙ্কাল বা সোহাগা রূপে
তার মধ্যে এখানে বোরাক্স টিঙ্কাল কোনটা হবে উত্তর? টিঙ্কাল হবে অপশান নম্বর সি, Na2P4O7.10H2O, একে বলে টিঙ্কাল বা সোহাগা। নেক্সট কোশ্চেন নম্বর 39 কি বলেছে দেখো, বলেছে যে বোরাক্স কোন অ্যাসিডের সোডিয়াম লবণ। বোরাক্স সেটা কোন অ্যাসিডের সোডিয়াম লবণ, মানে কোন অ্যাসিডের সাথে। 39 নম্বর প্রশ্ন বলেছে যে বোরাক্স কোন অ্যাসিডের সোডিয়াম লবণ। আমরা যে বোরাক্সের পুরো নাম যদি আমরা দেখি, বোরাক্সের পুরো নাম হচ্ছে সোডিয়াম টেট্রাবোরেট সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। এটা হচ্ছে বোরাক্সের পুরো নাম, তার সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। তবে সোডিয়াম হচ্ছে কোন অ্যাসিডের? সোডিয়াম হচ্ছে কোন অ্যাসিডের? টেট্রাবোরিক অ্যাসিড। টেট্রাবোরেট কোথা থেকে এসেছে? টেট্রাবোরিক অ্যাসিড। তো সোডিয়াম টেট্রাবোরেট হচ্ছে টেট্রাবোরিক অ্যাসিডের থেকে প্রাপ্ত। তার উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট 40 নম্বর প্রশ্ন কি বলেছে? 40 নম্বর প্রশ্ন বলেছে যে বোরাক্স কেলাসাকার পদার্থ বিতে রূপান্তরিত করা হয় যাতে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে। মানে বলছে বোরাক্সকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে কিসে পরিণত হয়? বোরাক্সকে নিম্নলিখিত ধাপগুলিতে বিতে রূপান্তর করা হয়। বোরাক্স থেকে বি আসে, নিম্নলিখিত বিক্রিয়া কি বলেছে? বোরাক্স এখানে কি দিয়েছে? পি থেকে দিয়েছে H3BO3। 2 নম্বর আবার দিয়েছে হিট দিয়ে কি তৈরি হয়েছে? B2O3 কে কিউ আর হিট দিয়ে তৈরি করেছে যে পি। এখানে পি এবং কিউকে শনাক্তকরণ করতে বলেছে। কাকে শনাক্তকরণ বলেছে? পি এবং কিউকে শনাক্তকরণ করতে বলেছে। পি এবং কিউ এর কি হবে না, এটা আমরা কোথায় পাবো? বোরাক্স থেকে H3BO3, বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O7.10H2O। বোরাক্সের সংকেত তো 10H2O। এই বোরাক্সে যদি আমরা পি একটা জিনিস দিয়ে যদি H3BO3 তৈরি হয়, H3BO3 বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড তৈরি করতে হলে আমাদের বোরাক্সে কী দিয়ে হিট করতে হয়? বোরিক অ্যাসিড থেকে বোরিক পেতে হলে আমাদের HCl দিতে, কী দিতে হয়? HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে যদি কার মধ্যে, যে বোরাক্সের মধ্যে সম্পৃক্ত বোরাক্সের জলীয় দ্রবণের মধ্যে গাঢ় HCl মিশিয়ে যদি এর ফোটানো হয়, তা ধীরে ধীরে ঠান্ডা করলে এটি সিল্কের মতো বোরিক অ্যাসিড কেলাসিত হয়। সদ্য সিল্কের মতো বোরিক অ্যাসিড কী হবে? কেলাসিত হয়। এই কেলাসিকে ঠান্ডা করলে ধুয়ে গরম করে আমরা কী পাওয়া যায়? বোরিক অ্যাসিড পেলাম। তো এই বোরিক অ্যাসিড যেটা তৈরি হলো, বলছে বোরিক অ্যাসিডকে হিট করলে আমরা কী পাই? বোরিক অ্যাসিডকে হিট করলে পাবো আমরা যে B2O3। বোরিক অ্যাসিডকে যদি হিট করা হয়, এখান থেকে পাওয়া যায় কি? বোরিক অ্যাসিডকে যদি উচ্চ উষ্ণতায় আমাদের হিট করতে হয়, উচ্চ উষ্ণতা কত ডিগ্রিতে? প্রায় অ্যাপ্রক্স এটাকে আমাদের নিয়ে যেতে হবে লোহিত তপ্ত অবস্থায়। নিয়ে গেলে আমরা কী পাবো? বোরিক অ্যাসিড থেকে আমরা B2O3 পাবো। এই B3O2-র মধ্যে যদি কী দেওয়া হয়, যদি কী দিলে আমরা শুধু বোরন পাবো? B3O2-র মধ্যে যদি আমরা Mg ধাতু চালনা করি, যদি আমরা এর মধ্যে কি Mg ধাতু দিয়ে বিক্রিয়া ঘটানো হয়, মানে ম্যাগনেসিয়াম ফিতা দিয়ে আগুন ধরানো হয়, তখন সেটা বোরন উৎপন্ন হবে। ম্যাগনেসিয়াম ফিতা দ্বারা আগুন ধরালে সেখান থেকে কী পাবো? আমরা বোরন পাবো। এখানে টোটাল বিক্রিয়া আমাদের কি? আমাদের পি ও কিউকে শনাক্ত করা হয়েছে। পি সমান থেকে কী হলো? HCl। আর কিউ সমান কী হলো? এখান থেকে কিউ সমান হলো Mg। নেক্সট কোশ্চেন নম্বর 41। 41 নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো। 41 নম্বর প্রশ্নে বলেছে যে বোরাক্সের জলীয় দ্রবণে HCl ও H2SO যোগ করলে কী উৎপন্ন হয়? বোরাক্সের জলীয় দ্রবণে HCl বা H2SO যোগ করলে আমাদের তৈরি হয় অর্থোবোরিক অ্যাসিড তৈরি হয়, H3BO3। অর্থোবোরিক অ্যাসিড তৈরি হয় যদি বোরাক্সকে আমরা বোরাক্সের মধ্যে HCl বা H2SO দেওয়া হয়। মানে কী বললাম? Na2B4O7.10H2O এর মধ্যে যদি আমরা কী দিই? HCl বা H2SO গাঢ় জলীয় দ্রবণ দেওয়া হয়, তখন উৎপন্ন হবে কি? H3BO3 অর্থোবোরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নম্বর 42। কত নম্বর? কোশ্চেন নম্বর 42 কি বলেছে দেখো। 42 বলছে গাঢ় H2SO উপস্থিতিতে বোরাক্স ও ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় একটি যৌগ পি উৎপন্ন হয় যা সবুজ শিখর সহ জ্বলে। বলছে গাঢ় H2SO সাথে বোরাক্স এবং ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায়, বোরাক্স এবং কার বিক্রিয়া বলছে? ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? বোরাক্স ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কী তৈরি করবে? কখন? গাঢ় H2SO প্রেজেন্সে বলেছে না। তো বোরাক্সের সাথে গাঢ় H2SO বিক্রিয়ায় কী তৈরি হয়? বোরাক্সের সংকেত হচ্ছে, এটা কোশ্চেন নম্বর কত? 42। বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O7 যোগ, এর সাথে যদি আমরা গাঢ় H2SO দেওয়া হয়, H2SO4 দেওয়া হয়, যে উৎপন্ন হবে কি? এখানে গাঢ় H2 জলীয় কিছুটা জল আছে, আমাদের H2 দেওয়া হচ্ছে,
তো উৎপন্ন হচ্ছে আমাদের কি Na2SO4 যোগ 4H3BO3। এই H3BO3 বোরিক অ্যাসিড। এই বোরিক অ্যাসিডের মধ্যে যদি কী দিয়ে বলেছে তোমার মিথানল দিতে বলেছে না, ইথাইল অ্যালকোহল। তো বোরিক অ্যাসিডের মধ্যে যদি ইথাইল অ্যালকোহল দেয় অর্থাৎ H3BO3 এর মধ্যে ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে C2H5OH। যদি দেওয়া হয় তো কী হবে, ইথাইল অ্যালকোহল দিলে এখানে CbOC2H5, এটার নাম হচ্ছে ট্রাই ইথাইল বোরেট তৈরি হয়। ট্রাইইথাইল বোরেট এবং 3H2O তৈরি হয়। এখানে ট্রাইইথাইল বোরেট তৈরি হয়, যেটা ট্রাইইথাইল বোরেটের পরীক্ষা নাহলে যে গ্যাসটা নির্গত হচ্ছে, পরীক্ষা নাহলে এই যে গ্যাসটা আসছে ট্রাইইথাইল বোরেট, এটাকে যদি আগুন ধরা না, এটা কোন শিখায় জ্বলবে? এটা সবুজ শিখায় জ্বলে। এটা কী শিখায় জ্বলে? সবুজ শিখায় জ্বলে। এই পরীক্ষার সাহায্যে আমরা কী নির্ণয় করতে, এই পরীক্ষার সাহায্যে আমরা নির্ণয় করতে পারি যে বোরাক্সের উপস্থিতি নির্ণয় করি। এই পরীক্ষার সাথে আমরা বোরাক্সকে শনাক্তকরণ করতে পারি। দেখা হলো বিক্রিয়া। এবার নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 43 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। Na2B4 10H.7 Na2B4 বোরাক্সের সাথে হিট করে কী করেছে? বোরাক্সের সাথে হিট মানে বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O7 10H2O। এখানে করে হিট দেওয়া হয়েছে, হিট দিয়ে তৈরি করেছে NaBO2। বোরাক্সকে হিট দিয়ে তৈরি করেছে কত? NaBO2 এবং NaBO2 যোগ A বলেছে, দেখো যোগ A যোগ H2O। এবারে এই যৌগটা কী উৎপন্ন হবে? Na2B মানে বোরাক্সকে যদি হিট করা হয়, প্রথমে হিট করা হয় তবে কী হবে? বোরাক্সকে উত্তপ্ত করলে এই বোরাক্সের মধ্যেকার এই যে কেলারি জলটা বেরিয়ে যাবে, জলে বাষ্পীভূত হয়ে যাবে, এর ফলে বোরাক্স ক্ষয়ের মতো ফুলে উঠবে। আরও উত্তপ্ত করলে প্রথমে এটি কী হবে? প্রথমে এটি গলে যাবে, তারপরে আস্তে আস্তে স্বচ্ছ সাদা কঠিন গুটিতে পরিণত হবে। এটি সোডিয়াম মেটাবোরেট। এর মধ্যে কি থাকে? সোডিয়াম মেটাবোরেট। এটার নাম হচ্ছে সোডিয়াম মেটাবোরেট। আর সোডিয়াম মেটাবোরেট হলো, আর এ যৌগ যেটা হয় সেটা হচ্ছে কি, এখানে থাকে B2O3। এটার নাম হচ্ছে ডাইবোরন ট্রাইঅক্সাইড। এটার নাম হচ্ছে ডাইবোরন ট্রাইঅক্সাইড তৈরি হবে, মানে দুটোর মিক্সচার তৈরি হবে। কার? ইথাইল সোডিয়াম মেটাবোরেট ও ডাইবোরেন ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে মিক্সচার। এই মিক্সচারটাকে বলা হয় গুটি। এটাই হচ্ছে গুটি। আর এই গুটি দিয়ে কী পরীক্ষা করা হয়? বোরাক্স বিটের পরীক্ষা করা হয়। এই গুটি দিয়ে কী করা হয়? বোরাক্স বিট পরীক্ষা করা হয়। এবং এই বোরাক্স বিটের মধ্যে বলেছে যে যেটা তৈরি হয়েছে এর ভিতরে যদি MnO দেওয়া হয় তখন B পদার্থ তৈরি হয়। MnO দিলে কী তৈরি হচ্ছে বলেছে? B তৈরি হয়। এই MnO দিলে কী তৈরি হয়? MnO দিলে B তৈরি হয় এবং বলেছে যে B এর কী হবে। তো প্রথমটা আমরা পেয়ে গেছি, একটা পেয়েছি B2O3, তো MnO2 দিলে যে B যেটা তৈরি হবে এটা কি? এটা হচ্ছে B2O3। তো এর মধ্যে যদি কী দেওয়া হয়? MnO যদি দেওয়া হয় তখন কি তৈরি করে? তখন তৈরি করে MnBO2 যেটার কালার কী হয়? যেটার কালার হচ্ছে জারণ শিখায় রক্তহ লাল। এটার কারণ কি? এটার কালার, এটার রং কি? রং হচ্ছে জারণ শিখায় যদি দেখায়, এটাকে যদি আমরা জারণ শিখায় পরীক্ষা করি তার কালার হচ্ছে রক্তহ লাল। আর যদি আমরা বিজারণ শিখায় এটাকে দেখি, এর কালার কি হবে? বর্ণহীন। এই যে পরীক্ষা দ্বারা বোরাক্স বিট পরীক্ষা দ্বারা আমরা এখানে ম্যাঙ্গানিজের উপস্থিতি নির্ণয় করি। এটা হচ্ছে বোরাক্স বিট পরীক্ষা। এই বোরাক্স বিট পরীক্ষায় কী করতে হবে? প্রথমে আমরা নিলাম বোরাক্স Na2B4O7.10H2O। বোরাক্স নিয়ে কী করতে হয়? রিং তৈরি করতে হয়। রিংয়ের মধ্যে বোরাক্স নিয়ে হিট করতে হয়। অতি উচ্চতায় হিট করলে এর মধ্যে তৈরি হয় দুটো জিনিস, কী কী? সোডিয়াম মেটাবোরেট এবং ডাইবোরন ট্রাইঅক্সাইড। যে মিক্সচারটা তৈরি হলো এই মিক্সচারটাকে যদি আমরা কী করতে হয়? এই মিক্সচারটা যদি বেশি হিট করি আমরা, মিক্সচারটার সাথে স্বচ্ছ কঠিন গুটিতে পরিণত হয়। এই স্বচ্ছ গুটির মধ্যে যদি আমরা বিভিন্ন ট্রানজিশন মেটাল দিয়ে আমরা পরীক্ষা করি তো সেখান থেকে আলাদা আলাদা কালার পাই এবং সেই ট্রানজিশন মেটালের আমাদের উপস্থিতি পরীক্ষা নির্ধারণ করি। মানে ওই ট্রানজিশন মেটাল বা যে 3D ট্রানজিশন মেটাল আছে তাদের আমাদের শনাক্তকরণ বিক্রিয়ায় এই ধরনের পরীক্ষা করা হয়। এটাকে বলা হয় বোরাক্স বিট পরীক্ষা। কী পরীক্ষা না বলছো? তো এটা বোরাক্স বিট পরীক্ষা। এই বোরাক্স বিট পরীক্ষা তোমরা গ্র্যাজুয়েশনে গিয়ে প্র্যাকটিক্যালি করবে ল্যাবে। বোরাক্স বিট পরীক্ষা। এই বোরাক্স বিট পরীক্ষায় যদি কপার প্রেজেন্স থাকে, তার কালার কী হয়?
তার কালার হচ্ছে জারণ শিখার কালার কেমন আসে, জারণ শিখার কালার হয় কভারেজ সবুজ। উত্তপ্ত অবস্থায় কী হবে, সবুজ। এবং শীতল অবস্থায় কী কালার আসবে, সবুজ। জারণ অবস্থায় হচ্ছে উত্তপ্ত অবস্থায়। আর সবুজ আর একটা কালার কী আসে, যখন নীল কালার আসবে, নীল কালার কখন হবে, যখন শীতল অবস্থায় আসবে। তুমি হিট করলে সঙ্গে দেখবে সবুজ হয়ে যাচ্ছে, যে একটু বাইরে রেখে ঠান্ডা করলে তখন দেখবে নীল হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে। এটা কি, যেটা জারণ শিখা দেখলে। এবং বিজারণ শিখা যদি দেখো, এর কালার হবে কি অস্বচ্ছ লাল। যদি বিজারণ শিখা এটা পরীক্ষা করো, অস্বচ্ছ লাল হবে। একইভাবে তোমরা যদি আয়রন নিয়ে পরীক্ষা করো, কালার কী হবে, হলুদ। জারণ শিখায়, বিজারণ শিখায় গাঢ় সবুজ। একইভাবে কোবাল্ট নিয়ে পরীক্ষা করলে গাঢ় নীল এবং গাঢ়, দুটোই গাঢ় নীল হবে। এবং ম্যাঙ্গানিজে দেখলে রক্তভ লাল এবং বর্ণহীন। আর নিকেলে দেখলে কী হবে, জারণ শিখায় বাদামি এবং বিজারণ শিখায় ধূসর। এবং ক্রোমিয়াম দেখলে সবুজ এবং দুটোই সবুজ। এই যে কালারের মাধ্যমে আমাদের এইসব মৌলগুলোকে শনাক্তকরণ করতে পারি। নেক্সট কোশ্চেন নম্বর কত, 44 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। বলেছে যে বোরন সেক্সকুই অক্সাইড কাকে বলে। বোরন সেক্সকুই অক্সাইড কাকে বলে, বোরন সেক্সকুই অক্সাইড হলো অপশান এ B2O3। এটা কি, বোরন সেক্সকুই অক্সাইড। এটাকে বোরন সেক্সকুই অক্সাইড, এটা হচ্ছে B2O3 কে বলা হয়। এবার কী বলেছে, B2O3 হলো। তারপরে কোশ্চেন নম্বর 45 কি বলেছে, B2O3 মানে বোরন কি নিলাম, B2O3 নেওয়া হলো। মানে এটা কি, ডাইবোরেন ট্রাইঅক্সাইড নিয়ে তার মধ্যে যদি একটা সি একটা জিনিস দিলাম, সি একটা সি একটা কার্বন এবং Cl2 দিলাম। কার মধ্যে, বোরন ডাইবোরেন ট্রাইঅক্সাইডের মধ্যে কার্বন এবং Cl2 দিলাম, দিয়ে উৎপন্ন হলো এ এবং সিও। এই তো কোশ্চেন দেওয়া আছে এ এবং সিও। তবে তোমাকে বলেছে এ কে শনাক্তকরণ করতে। এ কি হবে, এখানে এ যেটা হবে, এটা হবে BCl3 উৎপন্ন হবে। এই বি আর এই Cl যুক্ত হয়ে তৈরি হবে কি, BCl3। আর এই সি আর এই ও যুক্ত হয়ে তৈরি হবে সিও। বি আর Cl যুক্ত হয়ে BCl3 পাবো আমরা। নেক্সট কোশ্চেন নম্বর 46। 46 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো। বলেছে যে BCl3 ডট এই যোগ H2O বিক্রিয়া পদার্থ, মানে বোরন ট্রাইক্লোরাইড। বোরন ট্রাইক্লোরাইডের মধ্যে যদি আমরা H2O দিই, জল দিই, দিয়ে বলেছে বিক্রিয়া পদার্থ, বিক্রিয়া পদার্থ কী হবে। এর মধ্যে বিক্রিয়া পদার্থ যেটা তৈরি হবে সেটা হবে কি H3BO3 এবং HCl। H3BO3 হচ্ছে বোরিক অ্যাসিড, বোরন ট্রাইক্লোরাইডের মধ্যে, বোরন ট্রাইক্লোরাইডের মধ্যে যদি আমরা জল দিয়ে দিই, বা জল দিয়ে বোরন ট্রাইক্লোরাইড বিক্রিয়া করলে কী পাবো আমরা, বোরিক অ্যাসিড উৎপন্ন হবে। তো এর মানে বোরন ট্রাইক্লোরাইডের, বোরনের যৌগ মানে বোরন হ্যালাইডে বা বোরন ট্রাইক্লোরাইডকে যদি আমরা আদ্র বিশীলন করাই, আদ্র বিশীলন করলে আমরা পাবো কি, বোরিক অ্যাসিড করতে পারবো। নেক্সট হচ্ছে 47 নম্বর কোশ্চেন, 47 কি দেওয়া আছে দেখো। বলেছে যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে বোরিক অ্যাসিড H3BO3 এবং HBO2 এর পার্থক্য নেই। তবে H3BO3 এবং HBO2 এর মধ্যে পার্থক্য নেই কোন ক্ষেত্রে, নিম্নলিখিত কোন ক্ষেত্রে এদের দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। মানে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে H3BO3 আর HBO2 এই দুটো যে যৌগ দিয়েছে, বলছে কোনটার মধ্যে কোন মানে বৈশিষ্ট্য হচ্ছে জারণ সংখ্যা, ক্ষারকত্ব, গলনাঙ্ক না গঠন। এই চারটে ধর্মের মধ্যে কোন ধর্মের এদের মধ্যে কোনো পার্থক্য হয় না। যদি আমরা দেখো, এদের ক্ষারকত্ব, গলনাঙ্ক, গঠন একই রকম হয়, কিন্তু এদের পার্থক্য হয় কি, দেখো জারণ সংখ্যায় পার্থক্য নেই। কী করে পাবো, এর যদি জারণ সংখ্যা বের করে আমরা দেখেছো, এর জারণ সংখ্যা বের করবো বিয়ের, তো বিয়ের জারণ সংখ্যা আমরা এক্স ধরে নিলাম, এক্স যোগ হাইড্রোজেন 3 আছে, আর হাইড্রোজেনের প্রমাণ জারণ সংখ্যা +1 যোগ 3 অক্সিজেনের প্রমাণ জারণ সংখ্যা -2 ইজিক্যাল টোটাল যোগ তো নিউট্রাল 0। এরকম x যোগ 3 -6 ইজিক্যাল 0। সেখানে আসলে x - 3 ইজিক্যাল 0, x সমান 3 +3। তবে এই বোরিক অ্যাসিডের মধ্যে বোরিক অ্যাসিডের যে বোরনটা, তার জারণ সংখ্যা হচ্ছে +3। বোরিক অ্যাসিডের বোরনের জারণ সংখ্যা +3 কী করে বের করলাম, আমরা ধরে নিলাম বি এর জারণ অবস্থা x যোগ, এখানে কটা হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেনের প্রমাণ জারণ অবস্থায় +1, তাই +1 লিখলাম, যোগ এখানে 3টে অক্সিজেন আছে তাই 3, আর জারণ অবস্থায় -2, তো করলে হচ্ছে কত, 3 +3, x সমান আসলো +3। এখানে এই যোগ যখন বের করলো, এটা আমরা ধরছি y যোগ হাইড্রোজেন কটা আছে, একটা, তাই +1, এর কটা আছে, 4টে অক্সিজেন, 2টো অক্সিজেন আছে, তো 2 গুণ -2 সমান 0। এখন কথা আসলো y যোগ 1
মাইনাস কত 2 দুগুণে 4 সমান 0। তো ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0, ওয়াই সমান কত হলো 3 প্লাস 3। তো এই যৌগে বোরনের জারণ সংখ্যা হলো +3, আবার এই যৌগে বোরনের জারণ সংখ্যা হলো +3। তাই দুটোতেই কি হলো বোরনের জারণ সংখ্যা +3 হলো। অর্থাৎ আমরা বলতে পারি কি, এখান থেকে বলতে পারি যে দুটো যৌগের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, জারণ সংখ্যার সেমই হয়। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে, কত নম্বর কোশ্চেন 48 নম্বর কোশ্চেন বলছে অর্থোবরিক অ্যাসিড একটি দুর্বল, কত নম্বর কোশ্চেন 48 বলেছে কি দেখো, অর্থোবরিক অ্যাসিড যেটা মানে বরিক অ্যাসিড হিসেবে আমরা যেটা জানি, এটা হচ্ছে দুর্বল একক্ষারিক অ্যাসিড যা জলীয় দ্রবণে H3+ আয়নের সঙ্গে উৎপন্ন করে, যেটা হচ্ছে বরিক অ্যাসিড বা অর্থোবরিক অ্যাসিড মানে H3BO3 বলছে একটি দুর্বল একক্ষারীয় অ্যাসিড যা জলীয় দ্রবণে H3O+ আয়নের সঙ্গে উৎপন্ন করে। এটা এর সাথে H3+ আয়নের সাথে কি উৎপন্ন করে, একটা কি উৎপন্ন করে সেটা জানতে দিয়েছে। তো এর ভেতরে যদি আমরা জল দিই H2 দিই, বরিক অ্যাসিডের ভেতরে জল দিলে কি হয়, বরিক অ্যাসিড দেখো বরিক অ্যাসিডের সংকেত কি BOH দেখো এটা সবাই ভুল করে, অনেক সময় ভুল হয়ে যায়। আমরা কি জানি বরিক অ্যাসিড একটা কি, বরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড বা অম্লধর্মী, কিন্তু বরিক অ্যাসিডের যে অ্যাসিডিটি সেটা কোথায় থেকে আসে, বরিক অ্যাসিডের অ্যাসিডিটি কি বরিক অ্যাসিড H+ ত্যাগ করতে পারে, মানে বরিক অ্যাসিড কি প্রোটনিক অ্যাসিড না, বরিক অ্যাসিড H+ ত্যাগ করতে পারে না। বরিক অ্যাসিড করে কি, জলের ভিতরে যদি বরিক অ্যাসিড দেওয়া হয় তো জলকে ভেঙে যেটা H+ আর OH- আমরা পাই, এই OH- আয়নে কি করে, OH- কে বোরন গ্রহণ করে, কারণ বোরনের ইলেকট্রন অষ্টক পূরণ হয়নি, তাই OH- কে বোরনের সেন্ট্রাল ইলেকট্রনের সাথে OH যুক্ত হয়ে BOH4- যোগ এই H+টা, এখানে যে H+ পড়ে আছে এই H+টা জলের সাথে যুক্ত হয়ে H3O+ আয়ন ক্যাটায়ন তৈরি করে। তো এখানে যে জলীয় দ্রবণে H3O+ আয়ন রয়েছে বলেই, এই জলীয় দ্রবণে H3O+ আয়ন রয়েছে বলে এটাকে বলা হয় কি অ্যাসিড, এটা অ্যাসিড ধর্ম শো করে। তো বরিক অ্যাসিডের মধ্যে H3O+ সাথে আরেকটা কি পাওয়া যায় না, BOH4- পাওয়া যায়। নেক্সট কোশ্চেন নম্বর 39, কত নম্বর কোশ্চেন 49 কি বলেছে দেখো, 49 বলেছে যে বরিক অ্যাসিড পলিমারিক, এর কারণ কি, বরিক অ্যাসিড যে পলিমারিক, বরিক অ্যাসিডকে আমরা যে পলিমার, এটার মেন কারণ কি, বরিক অ্যাসিডকে পলিমার কেন বলা হয়। তো আমরা যদি বরিক অ্যাসিডের গঠন সংকেত দেখি, বরিক অ্যাসিড কীভাবে থাকে, বরিক অ্যাসিড পলিমার একটা স্ট্রাকচার তৈরি করে, এটা কেমন গঠন হয় দেখো, বরিক অ্যাসিডের সংকেত কি H3BO3, তো বরিক অ্যাসিডের সংকেত। তো বরিক অ্যাসিড যখন পলিমারিক স্ট্রাকচারে থাকে তখন এটি কী করে, এতে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি দেখা যায়। হাইড্রোজেন বন্ধন কী করে তৈরি হয়, BOH OH OH, এই তো গেল বরিক অ্যাসিড একটা স্ট্রাকচার। এই বরিক অ্যাসিডের সাথে অপর একটা বরিক অ্যাসিড পরমাণু, অপর একটা বরিক অ্যাসিড হলো এখানে B, এটা O, এটা H, OH, আর এখানকার একটা হইবে OH আসলো। এই বরিক অ্যাসিড দেখো এই H এর সাথে এই অক্সিজেনের একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, এর সাথে এর একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, এবং এর পাশে থাকা অন্য আরও একটা বরিক অ্যাসিডের সাথে আবার হাইড্রোজেন বন্ধন করবে এরা। এর পাশে যে আছে এইখানে যদি আমরা একটা বরিক অ্যাসিড B লিখি, তো এখানে কী পাবো OH, এখানে কী পাবো OH পাবো। OH মধ্যে এই OH সাথে এই OH হাইড্রোজেন বন্ধন করবে, এই OH সাথে এই OH হাইড্রোজেন বন্ধন করবে, এইভাবে হাইড্রোজেন বন্ধন করতে করতে একটা কি পলিমেরিক স্ট্রাকচার পাবো, আমরা বড় পলিমেরিক স্ট্রাকচার পাবো। তো এই পলিমেরিক স্ট্রাকচারের উৎপত্তির মেন কারণ কি, মেন কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন, মেন কারণ হচ্ছে এই হাইড্রোজেন বন্ধনের জন্য এটা ঘটে, তাই এটা হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি রয়েছে। তো উত্তর হলো আমাদের কোনটা, উত্তর হলো অপশান 49 নম্বর কোশ্চেন, উত্তর হলো অপশান সি, এতে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি রয়েছে, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 50, কোশ্চেন নম্বর 50 কি দেওয়া আছে দেখো, কোশ্চেন নম্বর 50 বলছে বরিক অ্যাসিড সাধারণত উষ্ণতায় কঠিন, এর কারণ কি, বরিক অ্যাসিড সাধারণ উষ্ণতায় কঠিন, এর কারণ কি। তো বরিক অ্যাসিড সাধারণ উষ্ণতায় কঠিন, এর কারণ এক্ষুনি কারণ অপশান এতে কি দিয়েছে বলে দেখো, অপশান এতে বলেছে এটি একটি লুইস অ্যাসিড, সেজন্য কি কঠিন হয় না, এটি লুইস অ্যাসিড হবে বলে কঠিন হবে, কোথায় লেখা আছে লুইস অ্যাসিড কঠিন হয়। তারপরে বলেছে অপশান বি এটি একটি একক্ষারীয় অ্যাসিড, এটি কি এটি একক্ষারীয় অ্যাসিড, কিন্তু একক্ষারীয় অ্যাসিড বলে কি এটা কঠিন হতে হবে, সেটা তো কোনো কারণ নেই, সেটা তো নিয়ম নেই। অপশান সি বলছে বরিক অ্যাসিডের অণুগুলি হাইড্রোজেন বন্ধনের দ্বারা পরস্পর যুক্ত থাকে, এটা কী করতে, হাইড্রোজেন বন্ধন, বরিক অ্যাসিডের অণুগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়। তো এইটা হচ্ছে মেন কারণ, বরিক অ্যাসিডের স্ট্রাকচার তোমার আগের কোশ্চেনে দেখলে, তো বরিক অ্যাসিড কী হয়, বরিক অ্যাসিডগুলো হাইড্রোজেন বন্ধনের মধ্যে যুক্ত হয়ে একটা বৃহৎ পলিমারিক স্ট্রাকচার গঠন করে। এই পলিমারিক স্ট্রাকচার গঠন করার জন্য সাধারণ উষ্ণতায় এরা কী করে, সাধারণ উষ্ণতায় এরা কঠিন হয়, তাই উত্তরে আমাদের অপশান সি হবে আমাদের অ্যান্সার। এইগুলো তোমাদের কোশ্চেন 50 নম্বর কোশ্চেন শেষ হলো, ভিডিও আজকে এখানেই শেষ করছি,
এবং এখানে সাথে বলেছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং যারা ভিডিও দেখছো তাদের অবশ্যই বলো ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ। পরবর্তী পার্টের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে।